আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। বন্ধুরা, স্ক্রিনে বর্তমানে আপনারা ইন্দো প্যাসিফিক অঞ্চলের অত্যন্ত গুরুত্বপূর্ণ যে ইন্দোনেশিয়ার আশেপাশের অঞ্চল রয়েছে তার দৃশ্য দেখছেন। স্ক্রিনে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন বিশাল প্রায় শত শত সমুদ্র, ছোট ছোট দ্বীপ ছড়িয়ে ছিটিয়ে থাকা ইন্দোনেশিয়া প্রায় 51,20,000 বর্গ কিলোমিটারে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, যেটি চীনের মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ দেশের যে বাণিজ্যিক কার্যক্রম রয়েছে তা পরিচালনার জন্য অন্যতম বড় ব্যারিয়ার। কারণ চীনের প্রায় 90% জ্বালানি আমদানি এবং তাদের পণ্য রপ্তানির 80% ইন্দোনেশিয়ার এই উপকূলের মধ্য দিয়ে, যে মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়া সিঙ্গাপুরের মধ্যে রয়েছে মালাক্কা প্রণালী, এর মধ্য দিয়েই যেতে হয়। যুক্তরাষ্ট্র বহুদিন ধরে মালাক্কা প্রণালীতে বড় ধরনের পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা করছিল, তবে এটি বাস্তবায়ন কঠিন। কারণ অস্ট্রেলিয়ার মতো দেশে তাদের সর্ববৃহত্তম যে ঘাঁটি রয়েছে সেটি দিয়ে এই হরমুজ প্রণালীতে প্রবেশ করতে হলে একটা দীর্ঘ অঞ্চল ঘুরে তারপর যেতে হয়। আর দক্ষিণ চীন সাগর দিয়ে প্রবেশও সম্ভব নয়, কারণ সেখানে চীনের রাডার সিস্টেমগুলো রয়েছে। যদি ইন্দোনেশিয়ার আকাশসীমা কোনোভাবে ব্যবহারের অনুমতি পেত যুক্তরাষ্ট্র, তাহলে অস্ট্রেলিয়া থেকে সরাসরি তারা প্রবেশ করে যে কোনো মুহূর্তে হরমুজ প্রণালীতে পদক্ষেপ নিতে পারত, যার জন্য দীর্ঘ সময় ধরেই আলাপ আলোচনা চলছিল। অবশেষে আপনারা নিশ্চয়ই জানেন, ইন্দোনেশিয়া সামরিকভাবে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি কম্প্রিহেনসিভ চুক্তি করেছে, যার অধীনে ইন্দোনেশিয়ার আকাশ সীমা দিনে এবং রাতে সকল সময়ে এখন যুক্তরাষ্ট্র তার সামরিক কর্মকাণ্ডের জন্য ব্যবহার করতে পারবে। এই বিষয়ে এর পূর্বের একটি ভিডিওতে একদিন পূর্বে আপনাদের ইনফর্ম করেছিলাম। এটি যে কোনো সাধারণ বিষয় ছিল না, একটি দীর্ঘমেয়াদী জটিলতা এবং নতুন যুদ্ধের নতুন প্রেক্ষাপট সেটা পূর্বেই কিন্তু বোঝা গিয়েছিল, যেটি এখন বর্তমানে ইন্দোনেশিয়ার একটি অবিশ্বাস্য প্রস্তাবের পর অনেকটাই প্রকাশ্যে এসে গেছে, এবং যেটি সরাসরি এখন ইরান যুদ্ধের সঙ্গে সম্পৃক্ত বলেই কিন্তু অনেকে মনে করছেন। দেখুন, হঠাৎ করে যুক্তরাষ্ট্র এবং ইন্দোনেশিয়ার সামরিক স্ট্র্যাটেজিক বড় চুক্তি, ইন্দোনেশিয়ার আকাশসীমা ব্যবহার করতে পারবে সামরিকভাবে যুক্তরাষ্ট্র। আর এর পরপরই কিন্তু হঠাৎ করে 3 দিন পর ইন্দোনেশিয়া নতুন ঘোষণা দিয়েছে, মালাক্কা প্রণালী পাড়ি দিতে এখন বিভিন্ন ধরনের জাহাজকে টোল দিতে হবে। এই বিষয়ে তারা আনুষ্ঠানিকভাবে প্রস্তাব করেছে। হরমুজ প্রণালী আটক করে ইরান ঠিক যেইভাবে ফি আদায় করছে বা আদায় করার ঘোষণা দিয়েছে, এখন থেকে এই মালাক্কা প্রণালী পার হতে জাহাজগুলোকে একইভাবে ইন্দোনেশিয়াকে টোল ফি দিতে হবে। এই ঘোষণার পরপরই কিন্তু নতুনভাবে আরেকটি সংকটের নতুন সিচুয়েশন তৈরি হলো। দেখুন, বিষয়টিকে কেন্দ্র করে এর পূর্বেই আপনাদের আমি ইনফর্ম করেছিলাম যে হরমুজ প্রণালীর পর যে কোনো মুহূর্তে মালাক্কা প্রণালী নিয়ে বড় পদক্ষেপ হতে পারে। আর এই আশঙ্কা দীর্ঘ সময় ধরেই চীন করছিল, কারণ চীনের জন্য মালাক্কা প্রণালী অনেকটা লাইফ লাইনের মতো। চীনের যে মোট আমদানি রপ্তানির বাণিজ্য রয়েছে তার 90% এই মালাক্কা প্রণালী দিয়ে যায়। এমনকি চীনের জ্বালানি আমদানির মোট আমদানির প্রায় 80% এই মালাক্কা প্রণালী হয়ে আসে। শত শত নয়, হাজার হাজার জাহাজ চীনের যায়। এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে সামরিক সম্পর্ক উন্নয়ন করেই ইন্দোনেশিয়া হঠাৎ করেই দাবি করছে এখন থেকে এই জাহাজগুলোকে এই পথ পাড়ি দিতে হলে একটা নির্দিষ্ট টোল ফি ইন্দোনেশিয়াকে দিতে হবে। এই ক্ষেত্রে জাপান এবং দক্ষিণ কোরিয়ার মতো ওই উপসাগরীয় যে দেশ রয়েছে, বড় দেশ, তাদের জাহাজগুলোর ক্ষেত্রে কি হবে সেই বিষয়ে সুনির্দিষ্ট কিন্তু তথ্য নেই। তবে তারা দাবি করছে যে এমনটা দিতে হবে, যেটা চীনের জাহাজই সব থেকে বেশি যায়। এখন এই বিষয়টি একটি নতুন ধরনের সংকট। দেখুন, চীন দক্ষিণ চীন সাগরে পুরোপুরিভাবে তাদের কন্ট্রোল করার জন্য বিভিন্ন দ্বীপ তৈরি করে রাডার সিস্টেম পূর্বেই ইনস্টল করে রেখেছে, কারণ চীন কৌশলগতভাবে জানতো যে একটা সময় যে কোনো মুহূর্তে এই ধরনের পদক্ষেপ হতে পারে। তবে এই পদক্ষেপ যে ইন্দোনেশিয়ার মধ্য থেকে আসবে সেটা কিন্তু হয়তো তারা কল্পনা করেনি, কারণ এক্ষেত্রে ফিলিপিনকেই তাদের প্রধান টার্গেট বা প্রধান যে অন্যতম বেজ হিসাবে তারা চিন্তা করেছিল। কারণ ফিলিপিনের সঙ্গে যুক্তরাষ্ট্রের বহু আগে থেকেই সামরিক চুক্তি রয়েছে, একে অন্যকে চূড়ান্তভাবে সহযোগিতা করার বা যুদ্ধে অংশগ্রহণ করার। তার জন্য কিন্তু তারা ইন্দোনেশিয়াকে বাদ দিয়ে ফিলিপিনকে নিয়ে চিন্তা ভাবনা করেছিল। তবে যুক্তরাষ্ট্রের কৌশলগত স্ট্র্যাটেজিতে এটি একটি বড় অর্জন যে ইন্দোনেশিয়াকে তারা চীনের মতো একটি সুপার পাওয়ারের বিরুদ্ধে এইভাবে শক্তিশালীভাবে ফ্রন্ট লাইনে দাঁড় করানোর জন্য সম্মতি তারা আদায় করতে পেরেছে, যেটি ওই অঞ্চলের ভেতর বর্তমানে চীনকে কেন্দ্র করে একটি বড় উত্তপ্ত পরিস্থিতি তৈরি করেছে।
দেখুন, যুক্তরাষ্ট্রের সহযোগিতায় ইন্দোনেশিয়া যেটা বাস্তবায়ন করতে চাচ্ছে এটি এত সহজ নয়। তারা ঘোষণা দিল আর সাথে সাথে মালাক্কা প্রণালী বন্ধ করে তারা চীনের জাহাজগুলোকে আটকে দিল বা বলল অন্যান্য দেশের জাহাজগুলোকে টোল ফি দেওয়ার জন্য। বিষয়টা এত সহজ নয়, কারণ চীন একটি শক্তিশালী দেশ এবং তাদের যে নৌবাহিনী রয়েছে পৃথিবীর অন্যতম শক্তিশালী অবস্থানে রয়েছে, সংখ্যার দিক থেকে যেটি বর্তমান পৃথিবীর বৃহত্তম। বলা হয় চীনা সামরিক বাহিনীতে বর্তমানে ৩৭০ থেকে সর্বোচ্চ ৪০০টির কাছাকাছি যুদ্ধ জাহাজ রয়েছে, যার মধ্যে রয়েছে অগণিত ডেস্ট্রয়ার, ক্রুজার এবং রয়েছে বিভিন্ন ধরনের নিউক্লিয়ার বা নন নিউক্লিয়ার সাবমেরিন। এবং চীনের জাহাজগুলো মোটামুটি প্রায় সকলগুলোই নয়তো অর্ধেকের বেশি হাইপারসনিক মিসাইলে সুসজ্জিত। তাদের কাছে যে DF-21 বা অন্যান্য যে এন্টিশিপ মিসাইল রয়েছে, এন্টিশিপ ব্যালিস্টিক মিসাইল, সেটা সর্বোচ্চ ৪,০০০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে যেই চলমান বিভিন্ন ধরনের যুদ্ধ জাহাজ রয়েছে তাতে হিট করতে পারে। এবং তাদের এছাড়াও গোপনে অনেক বড় ধরনের শক্তিশালী অস্ত্র রয়েছে এবং তাদের বিমানবাহী রণতরীগুলোও নিয়মিত বিভিন্ন ধরনের আধুনিক যুদ্ধ বিমান এবং মিসাইলে সুসজ্জিত, যেটা চীনা উপকূল থেকে এই মালাক্কা প্রণালীর যে অবরোধ রয়েছে বা যে কোনো ধরনের সংকট রয়েছে সেটা মোকাবেলার জন্য শক্তিশালী যে কোনো স্ট্যান্ড নিতে পারবে। আর এই জন্যই কিন্তু চীন এই ধরনের পদক্ষেপের বিষয়টি মোটেও স্বাভাবিকভাবে নেয়নি। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুয়াও জিয়াওকুন তার বক্তব্যে বলেন ১৭ এপ্রিল, যেটি চীনা গ্লোবাল টাইমসে প্রকাশ করা হয়েছে। তার বক্তব্যে পরিষ্কারভাবে তিনি বলেন, যে কোনো দেশের প্রতিরক্ষা সহযোগিতা যেন তৃতীয় কোনো পক্ষের লক্ষ্যবস্তু না করে বা তাদের স্বার্থকে আঘাত না করে। এখানে তৃতীয় পক্ষ বলতে মূলত চীন নিজেকে বুঝিয়েছে। আঞ্চলিক স্থিতিশীলতার বিষয়টি উল্লেখ করে দক্ষিণ পূর্ব এশিয়ায় মার্কিন সামরিক উপস্থিতি বৃদ্ধি পেলে তা ওই অঞ্চলের স্থিতিশীলতা নষ্ট করতে পারে। বেইজিংয়ের মতে এই ধরনের চুক্তি শীতল যুদ্ধের বা যে কোল্ড ওয়ার রয়েছে তার মানসিকতাকে উস্কে দিচ্ছে এবং দক্ষিণ চীন সাগরে উত্তেজনা তৈরি করছে। চীনের পক্ষ থেকে আসিয়ান চার্টার যে চুক্তি রয়েছে আসিয়ান দেশগুলোর নিরপেক্ষ থাকা সামরিক জোট থেকে, সেই বিষয় স্মরণ করে দিয়ে বলেন, ইন্দোনেশিয়ার যুক্তরাষ্ট্রের সঙ্গে যে কোনো ধরনের পদক্ষেপ আসিয়ানভুক্ত দেশগুলোর মধ্যে যে নিরাপদ চুক্তি রয়েছে চলাচলের তাকেও কিন্তু প্রশ্নবিদ্ধ করবে এবং তার যে স্ট্যাটাস রয়েছে তাকে ক্ষুণ্ণ করতে পারে। যুক্তরাষ্ট্রের স্বার্থ কেন্দ্রিক ইন্দোনেশিয়ার স্ট্যান্ড নেওয়ার বিষয়টা নতুন কিছু নয়। এর পূর্বেও ২০২৫ সালে জাতিসংঘের অধিবেশনে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট হিব্রু ভাষায় সালাম দিয়ে বলেছিলেন, আমাদের অবশ্যই একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র পেতে হবে, তবে আমাদের ইসরায়েলের নিরাপত্তাকেও দেখতে হবে, তখনই কিন্তু আমরা সত্যিকারের শান্তি পাব। বিষয়গুলো থেকে পরিষ্কার ছিল যে যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের স্ট্র্যাটেজিক সম্পর্ক কোন জায়গায় গিয়ে পৌঁছেছে। নতুন করে এই সামরিক চুক্তি এবং মালাক্কা প্রণালী টোল আদায়ের প্রস্তাব বিষয়গুলোকে আরও পরিষ্কার করছে। দেখুন, প্রস্তাব আর বাস্তবায়নের বিষয়টা অনেকটাই তফাৎ রয়েছে, তবে প্রস্তাবও অনেক সময় জটিলতা তৈরি করে। দেখার বিষয়ে এই প্রস্তাব বাস্তবায়নে ইন্দোনেশিয়া যুক্তরাষ্ট্রের সহযোগিতায় বা নিজস্ব সক্ষমতায় কত দূর কত ঝুঁকি নিতে পারে বা চীন কি প্রতিক্রিয়া দেখায়। তো বন্ধুরা, আজকের মতো বিদায়। নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।